গল্পের শুরুতেই আমরা দেখতে পাই তার রেসিং কার চালাচ্ছিল, তাও অনেক স্পিডে। আমি প্রথমে ভেবেছিলাম ইয়াং কোনো ছেলে হবে, কিন্তু তারপর বুঝতে পারি এক বিশাল বিজনেস সাম্রাজ্যের মালিক চেয়ারম্যান কাং ইয়ং হু তার নতুন ইভি কনভার্টেড গাড়ি টেস্ট ড্রাইভ করছেন। গাড়িটা এতটা স্মুথ আর সাইলেন্ট ছিল, কিন্তু তিনি কতটা ইমপ্রেস হয়েছেন তা বোঝা মুশকিল। একজন কর্মী তার কাছে এসে ভাব নিতে চাইলে তিনি বলে ওঠেন, ব্যাটারি তাপমাত্রা, আউটপুট আর এনার্জি ডেন্সিটি এগুলোতে প্রবলেম আছে, ঠিক করতে হবে। আর কিছুটা রাগ করেন, তারপর বলেন এদের কাউকেই আমি বিশ্বাস করতে পারবো না। তারপর তিনি তার সবথেকে বিশ্বস্ত লোক স্যাং জেকে বলেন প্রেসিডেন্টদের কল করে বলার জন্য, আমি কিছু বলতে চাই। এরপর আমরা দেখি আমাদের মেইন হিরোকে, যে কিনা নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন ছিল আর রাস্তা দিয়ে দৌড়ে কোথাও যাচ্ছিল। তখনই চেয়ারম্যানের গাড়িকে সে ক্রস করে, মানে এদের দুইজনের নিশ্চয়ই কোনো কানেকশন আছে, যা আমরা সামনে জানবো। এরপর আমরা দেখি আমাদের হিরো একজন ফুটবলার, যার নাম হোয়াং জুন হিয়ন, আমি তাকে জুন বলে ডাকবো। তারপর আমরা দেখি সে তার অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ে, আর তার পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল, যেটা কিনা বাকি সবাইকে অনেকটা ইমপ্রেস করে। তারপর আমরা দেখি তার বোর্ডের লোকেরা বলে 1 মাস ধরে পর্যবেক্ষণ করার পর তাকে চয়েজং এফসিতে সাইন করানো হয়। তাকে 500 মিলিয়ন ওনের বিশাল সাইনিং ফি অফার করা হয়। জুন এতটাই খুশি হয়ে যায় যে বারবার ধন্যবাদ দিতে থাকে এবং প্রতিজ্ঞা করে নিজের সবটুকু দিয়ে চয়েজং এফসিকে চ্যাম্পিয়ন বানাবে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে দেখিয়েছে যে চয়েজং শুধু বিজনেস নয়, স্পোর্টস থেকেও নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে। আর চয়েজং এর মালিক ছিলেন চেয়ারম্যান কাং ইয়ং, যাকে আমরা শুরুতে দেখেছিলাম। জুন তো এই অফার পেয়ে অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে সকালবেলা চেয়ারম্যানের ছেলে কাং জে সং আর মেয়ে কাং জে কিয়ং অফিস বিল্ডিংয়ের বাইরে তার আসার অপেক্ষা করছিল। তার কিছুক্ষণ পর আমরা দেখি চেয়ারম্যান সেখানে চলে আসেন। চেয়ারম্যান কাং ইয়ং হু অফিসে ঢুকতেই পুরো বিল্ডিংয়ের পরিবেশ বদলে যায়। সবাই বয়ে কাঁপতে কাঁপতে তাকে গুড মর্নিং জানাচ্ছিল, কারণ এই মানুষটার সামনে ভুল করার মানেই শেষ। চেয়ারম্যান তার সময়কে অনেক বেশি মূল্য দিতেন, আর তার জন্য টাইম টু টাইম সব কিছু হওয়া অনেক বেশি জরুরি ছিল, যার কারণে তিনি এরকম এত বড় একটা কোম্পানি তৈরি করতে পেরেছেন। মিটিং রুমে ঢুকেই তিনি কোম্পানির প্রেসিডেন্টদের জেরা শুরু করেন। বিশেষ করে কনস্ট্রাকশন বিভাগের প্রেসিডেন্ট পার্ক কি মুখকে তিনি অপমান করে বলেন, তোমার তো মদ খাওয়ারও সময় আছে দেখছি। আসলে কোম্পানির পারফরমেন্স খুব খারাপ যাচ্ছিল, অথচ কর্মকর্তারা আরামে জীবন কাটাচ্ছিল। তারপর চেয়ারম্যান নিজের জীবনের দর্শন বুঝান। তিনি বলেন, প্রতিদিন ভোরে রেস ট্র্যাকে যাওয়ার কারণ হলো নিজের ধার ধরে রাখা। কোন জিনিস কোম্পানিকে এগিয়ে নিয়ে যায় আর কোনটা ধ্বংস করে, তিনি প্রতিদিন সেটা মাথায় গেঁথে নেন। এই দৃশ্যটা দেখেই বোঝা যায় কেন তিনি এত বড় সাম্রাজ্য তৈরি করতে পেরেছেন। কিন্তু ঠিক তখনই তিনি এমন এক ঘোষণা দেন, যা শুনে পুরো রুম স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, এখন সময় এসেছে আমার অবসর নেওয়ার। আর চয়েজং এর ভবিষ্যৎ তিনি এমন কারো হাতে দিতে চান যার গতি তার থেকেও বেশি। এই কথা শুনেই সবাই শোকে পড়ে যায়, কারণ এতদিন কেউ ভাবতেই পারেনি চেয়ারম্যান হঠাৎ করে উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আরও বড় টুইস্ট তখন আসে যখন তিনি বলেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং টিম পুরো সাকসেশন প্রসেস চালাবে এবং 1 মাসের মধ্যে সবাইকে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এ বিষয়ে বাকিদের মতামত চাইলে সবাই তার সঙ্গে সম্মতি জানায়। এটা শুনে চেয়ারম্যান অনেক বেশি রাগ নিয়ে বলেন, আগেরকার সময় যখন একজন রাজা তার চেয়ার ছাড়ার কথা বলতো, আশপাশ থাকা প্রত্যেক সাবজেক্ট তাকে রিকোয়েস্ট করতো থাকার জন্য, কিন্তু তোমরা সবাই আমার চলে যাওয়ার জন্য দিন গুনছ। আর এখন বিষয়টা আমার জন্য ক্লিয়ার, তোমরা কেউই ছাড় পাবে না। সবাই ভয় পেয়ে যায় আর চেয়ারম্যানকে শান্ত করার চেষ্টা করে। তারপর চেয়ারম্যানের ছেলে কাং জে সং আর মেয়ে কাং জে গিয়ংকে বলে, এই 1 মাসের মধ্যে যে ভালো প্রফিট জিতবে তাদের রেজাল্ট আমার টেবিলে নিয়ে আসিও। এরপর আমি ডিসাইড করব কে জিতলো। দ্যাটস অল। এই বলে চেয়ারম্যান মিটিং থেকে চলে যান। তারপর কর্মীরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। এখান থেকেই আসল পারিবারিক যুদ্ধ শুরু হয়। চেয়ারম্যানের ছেলে কাং জে সং আর মেয়ে কাং জে গিয়ং দুজনেই ক্ষমতার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সমস্যা হলো দুজনের মধ্যেই বিশাল অহংকার। একজন মনে করে বড় ছেলে হওয়ার কারণে কোম্পানির চেয়ার তার প্রাপ্য, আরেকজন মনে করে তার দক্ষতার কারণে সে এই চেয়ার পায়।
কেউ বলে বড় ছেলে শুধু নিজের বন্ধু আর আত্মীয়দের চাকরি দিয়েছে, আবার কেউ বলে মেয়ে কর্মচারীদের মানুষই মনে করে না। আর এদিকে চেয়ারম্যান কাং ইয়ং হু তার সন্তানদের দিকে তাকিয়ে শুধু দেখছিলেন। এবার সরাসরি শুরু হয় চেয়ারম্যানের উত্তরাধিকার নিয়ে ভাই বোনের যুদ্ধ। কাং জে সং রাগী গলায় বলে উঠে, চয়ে সং কি সবসময় বড় সন্তানের হাতেই যায় না? মানে সে পরিষ্কার বুঝিয়ে দেয় যে বড় ছেলে হিসেবে চেয়ারম্যানের চেয়ার তারই পাওয়া উচিত। কিন্তু তখনই তার যমজ বোন কাং জে কিয়ং তাকে থামিয়ে দেয়। সে বাবাকে মনে করিয়ে দেয় ছোটবেলা থেকে তাকে কখনো মেয়ে বলে আলাদা চোখে দেখা হয়নি, বরং বেলের বদলে তাকে বক্সিং শেখানো হয়েছিল। আর যখন সে ছেলেদের হারিয়ে দিত, তখন তার বাবা গর্বে হাসতেন। জেসং বড় ভাইয়ের মতো সম্মান চাইলে জে কিয়ং ঠান্ডা মাথায় বলে, তুমি আমার থেকে মাত্র 50 সেকেন্ড বড়। অন্যদিকে চেয়ারম্যান সবকিছু চুপচাপ দেখছিলেন। তিনি বলেন, মঞ্চ তৈরি হয়ে গেছে, এবার 1 মাস ধরে লড়াই করো। মানে তিনি ইচ্ছে করেই দুই সন্তানকে প্রতিযোগিতায় নামিয়ে দিলেন। তার চলে যাওয়ার পর ভাই বোন দুজনেই নিজেদের অফিস শিখে কাজে লেগে যায়। এরপর আমরা দেখি কাং জে সং নিজের ট্রেডিং বিভাগের সব কর্মকর্তাকে জরুরি মিটিংয়ে ডেকে পাঠায়। সে সবাইকে রিপোর্ট নতুন করে বানাতে বলে এবং কোম্পানির সব ক্ষতি লুকিয়ে রাখার নির্দেশ দেয়। এমনকি এনভায়রনমেন্টাল গ্রুপ আর সাধারণ মানুষ ইয়ানচিয়ন পোর্ট এর কয়লা টার্মিনাল নিয়ে প্রতিবাদ করলেও সে বলে, ওদের শুধু মিষ্টি কথা বলে সামলাও। অন্যদিকে কাং জে গিয়ং সম্পূর্ণ ভিন্নভাবে খেলাটা খেলছিল। সে নিজের কেমিক্যালস বিভাগকে ভবিষ্যতের শক্তি হিসেবে তুলে ধরে। বিশেষ করে লিথিয়াম আয়ন ব্যাটারি আর সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি নিয়ে সে বিশাল পরিকল্পনা করছিল। তার টিম মিডটেকে ব্যবহার করে এমনভাবে নিউজ ছড়িয়ে দেয় যেন পুরো দেশের ভবিষ্যৎই তার হাতে। কিন্তু সবচেয়ে রহস্যময় দৃশ্যটা আসে এরপর। চেয়ারম্যান কাং ইয়ং হো তার পুরনো সহকারী লি সাং জের সঙ্গে একান্তে কথা বলছিলেন। সহকারী বুঝে যায় যে চেয়ারম্যান ইচ্ছে করেই পুরো পরিবারকে দুই ভাগে ভাগ করেছেন, যেন সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করে। তখন চেয়ারম্যান বলেন, যত বেশি বিশৃঙ্খলা হবে তত সহজে আসল আর নকলকে আলাদা করা যাবে। সাং বলে, আপনি এই সুযোগে কোম্পানিটাকে পরিষ্কার করতে চান। চেয়ারম্যান কাং বলে, তুমি আমাকে খুব ভালো বুঝো। এমনকি সাং যখন বুঝতে পারে চেয়ারম্যান কাং আসলে সামনে থেকে সরে গিয়ে আড়াল থেকে পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে চান, তখন চেয়ারম্যান হেসে বলেন, ইস, তুমি যদি আমার ছেলে হতে। এরপর রাতে পুরো পরিবার একসঙ্গে ডিনার টেবিলে বসে। বাইরে থেকে দেখতে শান্তিপূর্ণ লাগলেও ভিতরে ভিতরে সবাই ক্ষমতার হিসাব করছিল। চেয়ারম্যান কাং বাড়ি পৌঁছালে রাতের খাবারের টেবিলেও তার দুই সন্তান নিজেদের অর্জনের গল্প বলতে শুরু করে। যখন চুসুন চেয়ারম্যানের ওয়াইফ জানতে পারে যে কাং অবসর নিতে যাচ্ছে, তখন সে জিজ্ঞেস করে, তুমি আমাকে এটা কেন বলনি? কাং তাকে চুপ থাকতে বলে। ঠিক তখনই সাং জে কাংকে নিতে আসে। চেয়ারম্যান বলেছে, পারফেক্ট টাইমে এসেছো। সাং একটা গাড়ি নিয়ে এসেছে, যেটা কিনা চেয়ারম্যানের কাং পরীক্ষা করতে চেয়েছিল। কাং তার সঙ্গে চলে যায়। অন্যদিকে গল্পে তখন নতুন এক চরিত্রের এন্ট্রি হয়, কাং বেঙ্গিউল। সে নিউ ইয়র্কে ছিল এবং তার মা ফোন করে জানায় যে তার বাবা সম্ভবত চেয়ারম্যানের পদ ছাড়তে চলেছেন। তাই ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করো এবং তুমি কোরিয়াতে ফিরে আসতে পারবে। কিন্তু বেঙ্গিউল এসব পারিবারিক রাজনীতিতে একদমই আগ্রহী না। ফোনে সে বিরক্ত হয়ে মাকে জিজ্ঞেস করে, আমি কি তোমাদের কথায় উঠবো বসবো? রাগে সে ফোন কেটে দেয়। অন্যদিকে নিজের গাড়িতে বসে কাং কিছু কাগজপত্র যাচাই করছিল। সে জানতে পারে যে তার দুই সন্তানই কোম্পানিতে বিলিয়ন ডলারের কেলেঙ্কারি করেছে। সে সাংজেকে বলে, এই দুর্নীতি খুঁজে বের করতে তোমার এত সময় লাগলো কেন? সাংজে বলে, আমি সবকিছু আবার ভালো করে যাচাই করছিলাম। এরপর চেয়ারম্যান আর সেক্রেটারি সেখান থেকে চলে যায়। ম্যানেজার জাং কাং সংকে কল করে সব আপডেট দিচ্ছিল। এরপর কাং জে সং সেখানে আসে। সে গাড়ির ভিতর ঢুকে আর গাড়িতে থাকা ক্যামেরার মধ্যে চেক করছিল যে চেয়ারম্যান গাড়িতে বসে কি করছিল। তারপর সেখানে জে গিয়ং চলে আসে। মানে জে সং আর জে গিয়ং দুজনেই চেয়ারম্যানকে অনুসরণ করতে করতে রেস্ট্রিকে পৌঁছে যায়। তারা বুঝে গিয়েছিল যে লি সাং যে নিশ্চয়ই বাবাকে তাদের বিরুদ্ধে কিছু দিয়েছে। দুজনেই একে অপরকে সন্দেহ করতে শুরু করে।
মানে ভাই বোন এখন একে অপরকে ধ্বংস করার জন্য প্রস্তুত। এরপর তারা ফুটেজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা জোরে শব্দ হয়। তারা বুঝতে পারে চেয়ারম্যান এখনও ট্রেক ছাড়েননি, আর তিনি তাদের দিকেই আসছেন। জে গিয়ং তার বাইকে বলে গাড়িটা স্টার্ট দিতে সেখান থেকে পালানোর জন্য, কারণ ধরা পড়লে তারা অনেক বড় বিপদে পড়বে। সেও এমনটা করে, মানে তারা গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন সেক্রেটারি আর চেয়ারম্যান আসে তারা বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। কাং ও সাংজে যখন ফিরে আসে তখন সেখানে গাড়িটি আর দেখতে পায় না। পথে জেসন ম্যানেজার জাংকে ফোন করে সবকিছু সামলাতে বলে। যখন কাং যে তাকে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বলে গাড়ির ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ আসছিল, তাই আমি গাড়িটাকে মেকানিকের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনার নিরাপত্তা নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। তার উত্তর শুনে কাং ফিরে যায়। এদিকে হাসপাতালে হুয়াংজুনের দাদি টিভিতে তাকে দেখে সবাইকে বলেন, এটা আমার নাতি। ঠিক তখনই হুয়াংজুং তাকে ভিডিও কল করে, কিন্তু তার দাদি তাকে চিনতে পারেন না। আসলে তার দাদির ডিমেনশিয়ার রোগ ছিল। তিনি শুধু হুয়াংজুনের জার্সির নম্বরটাই মনে রাখতে পারতেন। হুয়াংজুন তাকে নিজের জার্সি দেখায়, তখন তিনি তাকে চিনতে পারেন। দাদির সঙ্গে কথা বলতে বলতে সে রাস্তা দিয়ে হাঁটছিল। অন্যদিকে গাড়ির ভেতরে দুই ভাই বোন ভিডিও ফুটেজ আর রিপোর্ট নিয়ে এখনো ঝগড়া করছিল। কে কার বিরুদ্ধে কত তথ্য লুকিয়ে রেখেছে সেটা নিয়ে তাদের টানা হেচড়া চলছিল। সামনে লাল বাতি জ্বলছিল, কিন্তু জেসনের মনোযোগ ছিল ভিডিওর দিকে। এদিকে হুয়াংজুন ভিডিও কলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ জেসনের গাড়ির সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। বেচারা হুয়াংজুন গুরুতরভাবে আহত হয়, তার পায়ে মারাত্মক চোট লাগে। ফোনে তার আন্টি তাকে ডাকছিলেন। জেসন গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং ম্যানেজার জাংকে গাড়ির ভাঙ্গা অংশগুলো মেরামত করতে বলে। সে বলে বাবা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারেন। জে গিয়ং তার লোকদের দুর্ঘটনার সব প্রমাণ মুছে ফেলতে নির্দেশ দেয়, ফলে চারপাশ থেকে সব ধরনের প্রমাণ সরিয়ে ফেলা হয়। এদিকে হুয়াংজুনের হাসপাতালে অপারেশন চলছিল। পরদিন সকালে কাং গাড়ি চালাতে যায়, কিন্তু গাড়ি দেখেই সে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। গাড়ির ভেতরে বসে সে দেখে তার ক্যামেরার ভিডিওগুলো উধাও। যখন সে এ ব্যাপারে ম্যানেজার জাংকে জিজ্ঞেস করে তখন জাং বলে জেসন বলেছিল যে তাদের গাড়ির সঙ্গে একটি বিড়ালের দুর্ঘটনা হয়েছিল। সে এবং জে কিয়ং আমাকে চুপ থাকতে বলেছিল। অন্যদিকে জেসন তার বোনকে জিজ্ঞেস করে, তুমি কি দুর্ঘটনার সব প্রমাণ মুছে ফেলেছ? জে কিয়ং উত্তর দেয়, হ্যাঁ, আমি সবকিছু পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি। জেসন বলে, যখন বাবা শেষ পর্যন্ত সবকিছু আমাদেরই দিতে যাচ্ছেন তাহলে তিনি এত নাটক করছেন কেন? জে কিয়ং বলে, তিনি খুবই চালাক। কে জানে এই কেলেঙ্কারির বিষয়গুলো ব্যবহার করে আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিনা। আমাদের মধ্যে যেই চেয়ারম্যান হোক না কেন, আমরা শেষ পর্যন্ত বাবার নিয়ন্ত্রণেই থাকব। জেসন বলে, আমাদের জীবনটা সত্যিই খুব খারাপ। এদিকে হুয়াংজুনের জ্ঞান ফিরে আসে। ডাক্তার তাকে জানায় তোমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, এখন তুমি আর কখনো ফুটবল খেলতে পারবে না, তবে হাঁটাচলা করতে কোনো সমস্যা হবে না। হুয়াংজুন কাঁদতে কাঁদতে বলে, গত 15 বছর ধরে আমি একদিনও ছুটি না নিয়ে অনুশীলন করেছি। আমার দাদি নিজের নাম পর্যন্ত ভুলে গেছেন, কিন্তু তিনি এখনো মনে রেখেছেন যে তার নাতি ফুটবল খেলে। এখন আমি কি করব? প্লিজ আমার পাটা ঠিক করে দিন। এই কথা বলে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। অন্যদিকে কাং তার সন্তানদের কেলেঙ্কারিগুলো গোপন করার সিদ্ধান্ত নেয়। সে ফাইলগুলো তার গোপন কক্ষে লুকিয়ে রাখে এবং সব অর্থের ক্ষতি নিজের পক্ষ থেকে পূরণ করার জন্য সাংজেকে বলে। সাংজে কারণ জিজ্ঞেস করলে কাং বলে, সন্তানদের জন্য বাবা মাকে এমন অনেক কিছুই করতে হয়। এদিকে হুয়াংজুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ছিল। তার দুর্ঘটনার স্মৃতি বারবার মনে পড়ছিল। তবে সে গাড়ির নম্বরের অর্ধেকই মনে করতে পারত। সেই অর্ধেক নম্বর নিয়ে সে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে, কারণ পুলিশগুলোকে তারা কিনে ফেলেছিল। পুলিশ তাকে বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কারণ তুমি যে লোকেশন বলেছো সেখানে তো আমরা কোনো কিছুই পাইনি। কারণ জুন তো বুঝতে পারছিল না কিভাবে ক্ষতিপূরণ নিবে। ঠিক তখনই তার দাদির দেখাশোনা করা আন্টির ফোন আসে। জুন তাকে নিজের সমস্যার কথা জানায়।
আন্টি বলে, আমি তো তোমাকে তোমার দুর্ঘটনার ভিডিও পাঠিয়েছি। সেদিন পুরো ভিডিও কলটাই রেকর্ড হচ্ছিল। একথা শুনে সে ভিডিওটি দেখে সেখানে সে গাড়ির সম্পূর্ণ নম্বর পেয়ে যায়। অনলাইনে খোঁজ করে সে জানতে পারে যে পুরো কোরিয়ায় ওই নম্বরের একমাত্র গাড়িটি কাংয়ের। ঠিক তখনই সে আরও জানতে পারে যে তাকে তার ফুটবল দল থেকে বের করে দেওয়া হয়েছে। সে দলের ম্যানেজারের কাছে গিয়ে তাকে দলে রাখার অনুরোধ করে, কিন্তু ম্যানেজারও অসহায় ছিলেন। উল্টো জুনের উপর অতিরিক্ত জরিমানাও আরোপ করা হয়, কারণ এখন তো সে আর আগের মতো খেলতে পারবে না। তাই যে চুক্তিটা হয়েছিল সে টাকা তাকে ফেরত দিতে হবে। এরপর জুন কাং এর অফিসে যায় এবং সেখানে তার জন্য একটি প্যাকেজ পাঠিয়ে দেয়। কাং যখন প্যাকেজটি খুলে তখন তার ভিতরে সেই দিন রাতের ঘটনার কিছু ছবি দেখতে পায়। ছবির পেছনে লেখা ছিল, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে আমাকে ডেকে পাঠাও। ছবিটি দেখেই কাং সব বুঝে যায়। সে জুনকে অফিসে ডেকে পাঠায়। কাং তাকে বলে, তুমি মিথ্যা বলে আমাকে ফাঁসাতে এসেছো। তখন জুন তাকে দুর্ঘটনার ভিডিও দেখায়। ভিডিও দেখে কাং নিশ্চিত হয়ে যায় যে দুর্ঘটনাটি তার নিজের সন্তানরাই ঘটিয়েছিল। জুন বলে, তুমি আমার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছো। তোমার কি মনে হয়েছিল আমাকে শেষ করে দিয়ে তোমরা পার পেয়ে যাবে? সব প্রমাণ মুছে ফেললে কেউ তোমাদের ধরতে পারবে না। কাং জিজ্ঞেস করে, বলো তোমার কত টাকা চাই? জুন বলে, প্রথমে তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। কাং উত্তর দেয়, আমার কাছে সরি মানে টাকা। এরপর সে জুনকে 5 বিলিয়ন অন অফার করে। জুন বলে, তোমার টাকায় কি আমার জীবন আগের মতো ঠিক হয়ে যাবে? সে বলে তার খেলার কথা। কাং তার চুক্তিপত্র আনিয়ে পড়ে দেখে বলে, আমি তোমাকে তোমার পুরো ক্যারিয়ারের যত টাকা পেতে তার চেয়েও বেশি দিচ্ছি। জুনের তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তার টাকার দরকার ছিল। ঠিক আছে, কিন্তু সে ফুটবল খেলাকে অনেক বেশি এনজয় করত। সে যে আর আগের মতো ফুটবল খেলতে পারবে না বা পপুলারিটি পাবে না, এটা তো আর কেউ টাকা দিয়ে তাকে ওইভাবে কিনে দিতে পারবে না। জুন জিজ্ঞেস করে, আর যদি আমি এই প্রস্তাব ফিরিয়ে দিই? কাং বলে, তুমি যদি আমার বিরুদ্ধে মামলা করো তবুও আমার কিছু হবে না। মামলা বছরের পর বছর চলবে, আর তুমি এই টাকাটাও পাবে না। জুন বলে, ফুটবল শুধু আমার প্যাশন ছিল না, এটা আমার দাদির স্বপ্নও ছিল। তুমি কি সেই স্বপ্নের দাম নির্ধারণ করতে পারবে? কাং তখন একটি ফাঁকা চেক তার হাতে দিয়ে বলে, তাহলে নিজের দাম তুমি নিজেই লিখে নাও। আমি তোমাকে বাবার সময় দিচ্ছি। জুন চিন্তা করার জন্য নিচে চলে যায়। পথে সে কাং এর ছেলে ও মেয়েকে দেখতে পায়। এদিকে দুই ভাই বোন যখন কাং এর অফিসে পৌঁছায় তখন কাং তাদের দুর্ঘটনার ছবিটি দেখায়। ছবিটি দেখেই তারা একে অপরকে দোষ দিতে শুরু করে। এক পর্যায়ে তার ছেলে হাঁটু গেড়ে নিজের ভুল স্বীকার করে আর মাফ চাওয়া শুরু করে। কোনো উপায় না পেয়ে মেয়েটাও তেমনটা করা শুরু করে। কাং রাগান্বিত হয়ে বলে, তোমাদের দুজনের কেউই এই কোম্পানি পরিচালনা করার যোগ্য নও। আমি সবার সামনে সত্য প্রকাশ করতে যাচ্ছি। এই কথা বলে সে অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জুন গভীর চিন্তায় ডুবেছিল। সে ভাবতে থাকে, এত টাকা পেলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি দাদিকে আরো ভালো জায়গায় রাখতে পারবো। ঠিক তখনই তার দাদির ফোন আসে। দাদি আগের মতোই তার ফুটবল নিয়ে কথা বলতে থাকেন। দাদির কথা শুনে জুন আর নিজেকে সামলাতে পারে না এবং হাউমাউ করে কেঁদে ফেলে। এক পর্যায়ে দেখি তার হাতে থাকা চেকটা সে মুষ্টির মধ্যে ঢুকিয়ে বাজ করে ফেলে। এমন সময় ঘোষণা শোনা যায় যে চেয়ারম্যান ভবন ছেড়ে চলে যাচ্ছেন। জুন দ্রুত চেকে একটি অঙ্ক লিখে ফেলে। অন্যদিকে কাং এর ছেলে ও মেয়ে তাদের বাবাকে থামানোর জন্য তার পেছনে দৌড়াতে শুরু করে। লিফট বন্ধ থাকায় তারা সিঁড়ি দিয়ে দ্রুত পাগলের মতো তার কাছে যাচ্ছিল। কাং নিচে নামছিল আর জুন উপরে উঠছিল। ঠিক তখনই দুই ভাই বোন সেখানে পৌঁছে তাদের বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জেসিয়নের এক পা অন্য পায়ের সাথে হঠাৎ পেঁচ লেগে যায়, যার কারণে সে তার বাবার উপর পড়ে যায় এবং সে কাংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাং ইয়ং সিঁড়ির ওইদিকে নিচে পড়ে যায় আর পড়তে পড়তে তার মাথা নিচ থেকে উঠে আসা জুনের মাথার সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই জুন অজ্ঞান হয়ে যায়। এরপর হাসপাতালে জুনের জ্ঞান ফিরে আসে, কিন্তু আয়নায় নিজের মুখ দেখেই সে চিৎকার শুরু করে। সে অদ্ভুত সব আচরণ করতে থাকে এবং চিৎকার করে বলে,
আমি এই ছেলেটার শরীরে কেন চলে এলাম? ডাক্তার তার এরকম আচরণ দেখে বলে যে তার ব্রেইনের সিটি স্ক্যান করার জন্য। এরপর সে খুবই মজার ও অস্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখি, যার এখনো জ্ঞান ফেরেনি। সেখানে তার পুরো পরিবার উপস্থিত থাকে। সাংজে ওই দুজনকে জিজ্ঞেস করতে শুরু করে, তোমরা দুজন দৌড়ে কেন আসছিলে? আর চেয়ারম্যানকে থামানোর চেষ্টা কেন করছিলে? এর আগে তো তোমরা অফিসেই ছিলে। চেয়ারম্যানের সঙ্গে তোমাদের কি কথা হয়েছিল? কিন্তু তারা কিছুই বলে না এবং বলতে থাকে যে তারা তো এমনিতেই আসছিল। এরপর আমরা জুনকে দেখি, সে সেখানে এসে পৌঁছেছে এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে দেখতে থাকে। ঠিক তখনই সাংজে ভেতর থেকে বাইরে চলে আসে। ঠিক তখনই একটি খবর ভাইরাল হয়ে যায় যে কাং জুনের দুর্ঘটনার জন্য দায়ী। আর সেই দিন রাতের ফুটেজ, যেখানে তার গাড়ি রাস্তায় জুনকে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়, সেটা খবরে দেখানো হচ্ছিল। এই খবর শুনে জুনের মনে কাং এর সঙ্গে তার আগের কথোপকথনের কথা ভেসে ওঠে। আসলে জুনের বডিতে চেয়ারম্যান কাং এর আত্মা চলে এসেছে, আর চেয়ারম্যান এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে কোম্পানির প্রেসিডেন্টরা দুই ভাই বোনকে দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। তারা বলে, আমরাও জানতাম না যে বাবা এই দুর্ঘটনা ঘটিয়েছেন। ওই অসহায় ভুক্তভোগীকে আমরা কিভাবে চুপ করাতে পারতাম? সবাই আবার প্রশ্ন করে, চেয়ারম্যান কি স্বীকার করেছিলেন যে দুর্ঘটনাটি তিনিই ঘটিয়েছেন? প্রথমে তার মেয়ে এবং এরপর তার ছেলে উত্তর দেয়, হ্যাঁ, তিনি স্বীকার করেছিলেন। এটা শুনে চেয়ারম্যান নিজের মধ্যে বলতে থাকে যে সে এমনটা করেনি, আর সে এই ছেলের বডিতেই বা কি করছে। তখন সে আগের হয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে, কিভাবে সে জুনকে ছোট করেছিল আর নিজের সন্তানদের বাঁচানোর জন্য তাকে কেনার চেষ্টা করেছে। আর এখন তার সন্তানরাই তাকে অপরাধী হিসেবে দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করছে। সে দৌড়াতে দৌড়াতে সামনে এগিয়ে যায় এবং সবার কাছ থেকে বাঁচতে বাঁচতে কাংয়ের রুমে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে চুসুনকে সরে যেতে বলে এবং বলে, আমি আমার নিজের শরীর ফিরিয়ে নিয়ে ছাড়ব। যেই সে সামনে এগুতে থাকে, তখনই সে নিচে পড়ে যায়। তার মাথায় তীব্র ব্যথা শুরু হয়, আর পেটে থাকা কাংয়ের বডিতে হৃদস্পন্দনও ধীরে ধীরে থেমে যেতে থাকে। আর এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়।